প্রত্যাশা ওদের অনেক, আর বিশ্বাস হচ্ছে যে সবচেয়ে বড় বিষয় যে আমরা জয় করবো। বিশ্বাস প্রত্যাশা আছে, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা বিশ্বাসের সাথে যে যাচ্ছি যে আমরা স্ট্রেট কাট আমরা একটা সময় জয়ী হব। যেটা হচ্ছে কি আপনার বঙ্গবন্ধুর যে 7 মার্চের ভাষণ, এটা আমি সবাই আলোচনা করছি বিষয়টা, আমি সবার সাথে একমত এবং আমার কিছু ব্যক্তিগত অভিমত আমি যুক্ত করতে চাই। সেটা হচ্ছে যে আপনার আমরা বলি যে বঙ্গবন্ধু হচ্ছে রাজনীতির কবি। উনি যে প্রদান করে যে কয়েকটা লাইন, এই লাইনগুলো কিন্তু উনি বাসা থেকে লিখে নিয়ে আসেন না। তারপর হচ্ছে ওনার যারা প্রাইভেট সেক্রেটারি ছিল, ওনার থেকে কোনো পরামর্শ করে কথা বলেন না। বিষয় হচ্ছে যে আমি যাদের উদ্দেশ্যে কথা বলতেছি বা আমরা যখন কারোর উদ্দেশ্যে কথা বলি, আমি যদি আপনার কথাটা বলতে পারি তাহলে আমার কথা সেটা আপনার দিতে। আমি যদি সারাক্ষণ আপনার সাথে কথা বলি কিন্তু আপনাদের সঙ্গে কোনো কথাই বললাম না বা আলোচনার সাথে কোনো সম্পৃক্ত হলে আমার কথা, তাহলে আপনি ঘন্টা 2 ঘন্টা শুনে দেখতে পারেন বাধ্যতার কারণে, একটা অনুষ্ঠানের কারণে বা সৌজন্যতাবোধের কারণে, কিন্তু আপনি মনে মনে অসন্তুষ্ট হবে। আর ওই দিন রেসকোর্স ময়দানে বা এখন যে সোরাল উদ্যান, এখানে মানুষগুলো ছুটে এসছে প্রাণের তাগিদে যে আমাদের মানে হচ্ছে দেয়ালে পিঠ ঠিক গেছে, আমার আর কিছু করার নেই। আর আমার মানে যা গেছি তো যাক, আর যা আছে সেটাও চলে যাবে, আমার আর হারানোর কিছু নেই। যার সব শেষ তার আসলে সত্যিকার হারানোর কিছু ছিল না। তো সেটা 47 থেকে শুরু করে আপনার অনেকগুলো সাল তো সবাই জানেন, ওগুলো বলা আমি বারবার বলতে ইচ্ছে করছে না। 71-এর যে বিষয়টা হচ্ছে কি, একটা সমন্বিত এবং সামষ্টিক বিষয়ে আমরা একমত হয়ে গেছি। জাতিগতভাবে একজন লিডারকে কেন্দ্র করে অনেকে বলতেছেন যে আপনার বঙ্গবন্ধু জেলখানায় ছিলেন, কিভাবে উনি লিডার হতে পারেন, এটা একটা বিতর্ক আছে। আবার হচ্ছে যে অনেকে বলছেন যারা রণাঙ্গনে যুদ্ধ করছেন তাদেরকে কিভাবে আমরা খাটো করে দেখি লাগছে। বিষয়টা হচ্ছে যে আপনার কারো অবদান খাটো করে দেখা যাবে। লিডিং একটা বড় বিষয়, সব মানুষ লিডার করতে পারে না, আর সব মানুষ রণাঙ্গনে বা একেবারে অন ফিল্ডে আপনার সংগ্রামী করতে পারে না, এটা সবাই লাখ একটা বড় বিষয়। আর সামগ্রিকভাবে হচ্ছে যে আপনার স্বাধীনতা আমার জীবনে, আমি বাঙালি হিসেবে, আমি বাংলাদেশি হিসেবে যেভাবে বলি, আমাদের সংবিধান সবচেয়ে বড় সাংঘর্ষিক একটা বিষয়। 16বার যার সংশোধন হয়েছে, ওই বিষয়টা আমার জাতীয় জীবনের সংবিধান, কিন্তু ওইটাই সবচেয়ে বেশি আপনার বিরোধপূর্ণ একটা বিষয়। আজকে 5 বছর পরে যে বিষয়টি এখন আমি যেটা স্বীকার করছি, 5 বছর পরেও বিষয় থাকে না। আমার রাষ্ট্রের ধর্ম বানায় না, আর এটা নিয়ে ব্যবসা করে আপনার। আজকে যারা ক্ষমতা আছে তারাও ধর্ম নিয়ে চেতনা নিয়ে একজন ব্যবসা করে, ধর্ম ব্যবসায়ী। আবার তারা এখন তারা, আর এটা কিনা সকলের আলোচনায় মনে হচ্ছে ভালো লাগছে ওইটা, যে যারা ক্ষমতায় থাকে তারা মনে করে যে আমি থাকলে আমার দেশের লাভ, মনে হয় যে আমি দেশ প্রেমী। বাকি যারা আছে তাদের গুরুত্ব না। যারা ক্ষমতার বাইরে তারা মনে করছে না আমার দেশের সব ক্ষতি হয়ে যাচ্ছে, আমি দেশ প্রেমিক, আমি ক্ষমতার বাইরে, আমি ক্ষমতার বাইরে থাকার কারণে আমার দেশের ক্ষতি হচ্ছে, আমাকেই ক্ষমতা আসতে হবে। আর ক্ষমতা আসার জন্য এদেশের সরকার দূরে কোনো শেষ নেই, কিছু আসে ওয়াশিংটন থেকে, আর কিছু আসে আপনার যুক্তরাজ্য থেকে। মানে আমাদের দেশের আরেক ভাই কথা হচ্ছে ভালো লাগছে যে ভোটের মাধ্যমে আমাদের নাগরিক যে অধিকার এটা আমরা অ্যাপ্লাই করি, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের দেশে কোনো একটা নির্বাচন আপনি দেখাতে পারবেন না সুষ্ঠু হয়েছে, কোনো একটা নির্বাচন, সেটা আপনার পাকিস্তান থেকে শুরু করে নাকি পর্যন্ত। যিনি এমপি হন একেবারে ইউনিয়ন পর্যায়ে থেকে ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে জাতীয় পর্যায়ে এমপি, উনি সৎ সাহসে দিতে আজকে বলতে পারেন না যে আমি ঠিকভাবে বলছি। একটা বড় সমস্যা। আর গণতন্ত্র এবং সমাজতন্ত্র, ওনার সাথে আমি দ্বিমত পোষণ করবো, সেটা হচ্ছে যে এটা সাংঘর্ষিক বিষয়। একসাথে গণতন্ত্র এবং সমাজতন্ত্র কায়েম করা হয় না, সম্ভবই না তাত্ত্বিকভাবে। আর সবচেয়ে বড় বিষয় ছিল বঙ্গবন্ধু, রাশিয়া আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম একটা বড় বন্ধু। তো আর একটা জিও পলিটিক্সের একটা বড় বিষয় আছে, সেটা হচ্ছে যে রাশিয়া যখন আমাদের বন্ধু হয়ে যায়, স্বাভাবিকভাবে আমেরিকা আমাদের শত্রু। এই যে একটা বড় বিষয়, সবাই জানে যে আপনার আমার বন্ধু যদি রাশিয়া হয় তাহলে হচ্ছে যে আমেরিকা আমার শত্রু, উনি ঘোষণা দিলেও না দিলেও এটা বিষয় হচ্ছে। তো রাশিয়ার সাথে থাকার কারণে সমাজতান্ত্রিক বা কমিউনালিজম বা কমিউনিস্ট সম্পর্কে বঙ্গবন্ধু এক ধরনের সম্পর্কে আসার কারণে, সংস্পর্শে আসার কারণে ওনার মনে চিন্তা হয়েছিল যে আমার স্বপ্ন যেহেতু মানুষকে মুক্তি দেওয়া, মানুষের ক্ষুধা দারিদ্রতা এই সকল বিষয় থেকে মৌলমানবিক যে চাহিদাগুলো, ওইটার সাথে দেখা গেছে যে ওনাদের যে সমাজতন্ত্রের বিষয়টা অনেক বেশি প্রাসঙ্গিক। আর সমাজতন্ত্রের মূল বিষয় যেখানে মানুষের মুক্তি, গণতন্ত্রে সেখানে বিষয়টা হচ্ছে আপনার ভিন্ন নামে ভিন্ন পথে সবাই মুক্তি দেখে। মুক্তির পথ ভিন্ন হইতে পারে, ভিন্ন মত হইতে পারে, কিন্তু সবাই মুক্তির আশা করে। আর এইভাবে সব মানে মুক্তির সবগুলো পথ কিন্তু সমান হতে পারে না। আপনার গোলটা ফ্রিডম, ওটা ওইখানে আপনি বলবেন, একটা পয়েন্টে বলবেন, কিন্তু হচ্ছে আপনার ওয়েগুলো ভিন্ন ভিন্ন।
বিভিন্নভাবে আজকে যারা মার্ক্সবাদী তাত্ত্বিক আছে, মার্ক্স দার্শনিক যারা সম্পৃক্ত, যারা আপনার কমিউনিস্ট পার্টি বলেন, তারপর আমাদের ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়ন, ছাত্র কর্মসূচি, ফেডারেশন এবং যতগুলো আছে, এদের কিন্তু এরা সবাই কিন্তু মার্ক্সবাদী, লেনিনবাদী, তারপর এঙ্গেলস এভাবে অনেকে আছে, ওনাদের করতেছে কিন্তু দায়িত্ব করেন নিজেরাই ভাগ বলতেছে ইউনিয়ন মার্ক্সবাদী, ইউনিয়ন লেনিন, ইউনিয়ন এঙ্গেলস, ফেডারেশন এভাবে হয়ে যাচ্ছে। বিষয়গুলো হচ্ছে যে ওরা ওরা নিজেরাও কিন্তু ঠিক নেই। আবার একইভাবে আমরা যারা গণতান্ত্রিক সিস্টেম আছে, বিএনপি যখন জিতে যায় তখন তারা মনে করছে না দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে, আমি ক্ষমতায় এসেছি। আর দেশে আওয়ামী লীগ বলতে না, এটা তো খুবই এক ধরনের বাজে নির্বাচন হয়েছে, কিন্তু জনগণের ভোটাধিকার ছিল না। আর এটা আমাদের দেশের মানে আসলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি আপনার সামগ্রিকভাবে আমাদের যেসব সমস্যা আছে এই সমস্যাগুলো কিন্তু দূর করে নিতে চাই এগুলো। তো সেক্ষেত্রে পরামর্শ যদি বলেন তাহলে হচ্ছে কি আপনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি যে নিজে পরিবর্তন হতে হবে, এটা আমার জায়গা থেকে। আমি যখন কথা বলবো যে অন্যকে পরিবর্তন হতে হবে, তখন প্রথমে আমাকে দিয়ে পরিবর্তনটা শুরু করতে হবে। এরপর হচ্ছে আমার আশপাশে যারা আছে, আমার পরিবার, আমার সমাজ, এরপর আমার এলাকা, আমি একটা রিজিয়ন থেকে মানে অঞ্চল থেকে আমার একটা প্রভাব থাকে। আপনি যেখানে আছেন ওখানে আপনি থাকবেন এবং ওই জন্য আপনি ন্যাশনাল পর্যায়ে আসবেন এবং ন্যাশনাল দিকে আমাদের দেশে অনেক মানুষই আছে এখন বাংলাদেশি না, উনি ইন্টারন্যাশনালের জন্য বিশ্বাস করেন। কারণ হচ্ছে ওনার অবস্থানটা এখন ওই পর্যায়ে চলে গেছে। অনেকেই আছে যে ন্যাশনাল ইস্যুগুলো থেকে উনি ইন্টারন্যাশনাল ইস্যুতে কথা বলে। আমি আপনি এখন মানে কথা বলতেছি কি কোন বিষয়ে, যে বাংলাদেশের সামগ্রিক সমস্যার বিষয়ে এবং সমাধান উত্তরণের পথে। কিন্তু আমাদের মধ্যে অনেক তরুণ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তেছেন, পেপারে বিভিন্ন পেপারে তারা কলাম লিখতেছেন, কথা বলতেছেন, বক্তব্য দিচ্ছেন টেলিভিশনে, ইন্টারন্যাশনাল বিষয় হচ্ছে যে এই যে চেতনাগত বিষয় হচ্ছে যে আমি কতটা বাংলাদেশকে ভালোবাসি এবং কতটা আমি লিখে অনেকের হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম যখন জিতে যায় এটাতে আমার ভালোবাসা প্রকাশ পায়। কিন্তু দেখা গেছে যে আবার ধরে এই খেলে যায় আমরা অবশ্যই গালাগালি করি বা বিভিন্ন বিষয়ে একেবারে মানে আমি আদৌ আমার দেশকে আদৌ আমি ভালোবাসি কিনা এটা নিয়ে আমাদের আমাদের মানে আমি আমাদের সত্যিকারের দেশপ্রেমটা আসলে কোথায়? প্রশ্ন হচ্ছে আমাদের সত্যিকারের দেশপ্রেমটা আসলে কোথায়? আচ্ছা এবার আমরা আসলে আমাদের স্যার আমি একটু সময় সেটা হচ্ছে যে আমাদের দেশপ্রেম যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার একবার বলছিলেন যে আপনার ওই অনার্স মাস্টার্স করার পরে ৬,০০০ টাকায় সেলসম্যান জব করে। যখন এই জবটাকে আমরা খাতভাবে দেখি, এটা আমাদের মানসিক দৈন্যতা। শিক্ষা আপনাকে ভালো স্যালারি দিবে এই ধরনের আশা করাটাই ভুল। এটা আপনার শিক্ষার বিপরীত। বিশ্ববিদ্যালয়ের কাজ যে চিন্তাকে যে করে আপনার উদ্ভব হয়েছে এই কারণে শিক্ষিত যায় না। আরেকটা কোশ্চেন হচ্ছে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরকার ভর্তি দিয়ে চায়। তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে একটা স্টুডেন্ট যখন পাস অনার্স মাস্টার্স করে যখন আমেরিকাতে পিএইচডি করতে যায়, তারপর কেন দেশে ফিরে আসে না বা দেশের কোনো সরকারি কাজ বা দেশের কোনো উন্নয়নে সে কোনো মানে অংশীদারিত্ব বজায় রাখে না? এটা কোশ্চেন হচ্ছে আমার এখানে কেন সে কেন উনি ফিরে আসে এখন না? ওনার কোশ্চেন হচ্ছে আমি আমেরিকাতে আমি স্যালারি করতে পাবো 2 লক্ষ টাকা, বাংলাদেশে সরকারি কাজ করতে আমি পাবো 20,000 টাকা। তাহলে কোশ্চেন হচ্ছে পার্থক্য হচ্ছে 1,80,000 টাকা ডিফারেন্স। এখন 1,80,000 টাকা ডিফারেন্স হচ্ছে তাহলে কিন্তু এটা দেশপ্রেমের সাথে কিন্তু যদি আপনি টাকার পার্থক্য করেন তাহলে কিন্তু করছেন। আপনার এই অভিযোগের সাথে আমি একমত, কিন্তু বাংলাদেশে আপনার উদাহরণ হিসেবে আমি উপস্থাপন করতে পারি যান আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে উনি মারা গেছেন 13-14 সনে জামাল আব্দুল নাসির, জামাল নাসির। ওনাকে আমি নিজে দেখেছি। ওনার সম্পর্কে আপনি ফেসবুক বলেন বা ইন্টারনেটে ঘেটে দেখলে ওনার যে উনি ক্যামব্রিজ 70-80 বিশ্ববিদ্যালয়ে দশকের যে সময় ওই সময় উনি ওই সময় ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে সে 5,000 টাকা বেতনে স্যালারি ছিল উনি তখন ইংল্যান্ডে। কিন্তু তিনি সেই চাকরিটা করেন না। কেন করেন না? ভালোবাসার জন্য। দেশের প্রতি আমাদের তো ভালোবাসা। একটা দুটো আবার উদাহরণ আপনার একটা দুটো উদাহরণ দিয়ে তো আমাদের দেশটা আর চলবে না। আমাদের আমি প্রথমেই বলছি আমি আপনার সাথে একমত, কিন্তু বিষয় হচ্ছে যে আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি না। যারা থেকে যাচ্ছেন তারা তো থেকে যাচ্ছে, তাদের ভিতরে ভালোবাসা জন্য কাজ করে না দেশের প্রতি। আর দেশের প্রতি যারা ভালোবাসা কাজ করে না আমার তো মনে হয় সে নিজেকে অনেকে কোশ্চেন করে যে আমাদের ওইখান থেকে আমি যেখানে বড় হয়েছি আচ্ছা এখানে আরেকটা বিষয় আপনার পাবলিক প্রাইভেট আমি একটা লাইন যে আজকে সালাম বরকত রফিক রফিক জব্বার তারা মাথা উঁচু করে কেন টিএসসিতে থাকবে, অপরাধে বাংলায় থাকবে, ধানমন্ডিতে থাকুক, উত্তরায় থাকুক, এখানে থাকুক, ওখানে থাকুক, মনুমেন্ট হোক, শুধু ওই একটা জায়গা বা ঐতিহাসিক জায়গাটা কেন্দ্র করে ওখানে একটা মনুমেন্ট দাঁড়ায় আছে, অথচ পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর সামনে কোনো মনুমেন্ট কোথাও তৈরি হচ্ছে। এটাও তো আসলে সব জায়গায় দায়িত্ব। আমার সামনে যখন সালাম বরকত রফিক শফিক জব্বার দাঁড়ায় থাকবে, আমি যখন তার সামনে বসে চা খাবো,
আমার ভিতরে একটা স্বাধীনতা মানে কি চেতনা ওটার উপর জাগ্রত উঠেও হয়। চাটা যেখানে সেখানে শূন্য আছে তো ওটার উপর উঠতে চায় না। এটা বিষয় না। আপনি ভালো কথা বলছেন। কারণ হচ্ছে এটা হতেই পারে, কিন্তু তার আগে যেটা হওয়া দরকার যে সেটা হচ্ছে যে এখানে আরো না না, এটা তো হচ্ছে হওয়া আমাদের উচিত, ওইখান থেকে কেন্দ্র করে আমাদের সেই সূচনাটা হ্যাঁ, হয়েছে। এটা হওয়া উচিত। কিন্তু আজকে হচ্ছে একটা বড় জায়গা যে আমাদের অনেক দেশে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি নিজস্ব ক্যাম্পাস আছে। আগে তো নিজস্ব ক্যাম্পাস থাকতে হবে, তারপরে সেটা সেই ওই ক্যাম্পাসে তার একটা মনে করবে দেশপ্রেমের দেশপ্রেমের ক্ষেত্রে মানে আমাদের আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ক্রয় প্রোডাক্ট আমরা যেটা কিনি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের দেশপ্রেম হচ্ছে দেশি মুরগিটা আর কোনো জায়গায় না। আর সবাই হচ্ছে মুরগি হলে দেশি মুরগি, হ্যাঁ এটা ভালো। এরপরে কোনো জায়গায় সে হচ্ছে দেশের জিনিস কিনবে না। সেই জায়গায় আপনি যদি চিন্তা করেন যে আমি দেশের, তখন আপনি একটু হইলেও যে অর্গানিক যে প্রোডাক্ট আছে ওইটা আমি কিনি, বাংলাদেশের যে প্রোডাক্ট আছে ওইটা কিনি, ওইটা কি আপনি মনে করছেন না এটা কারণ দেখা দেশপ্রেম? যাচ্ছে আপনি যে কথাটা বলছেন যে আপনার যেমন ওয়ার্ক মানে আমাদের দেশে অনেকগুলো আপনার বসে আছে এখানে ওয়ার্ক আপনার মাথা মানে চলে আমি আসছে। আপনাদের বিয়ে বলি যদি কিছু মনে করবেন না, আমি পজিটিভ দিকে দেখি। ওয়ালটন বাংলাদেশে কিনলাম, এখন ওয়ালটনের প্রতি আমি জিনিসটা কিনছি আমার ভালোবাসার দেশ থেকে, এটা আমার দেশে পূর্ণ, আমি জিনিসটা ভালোবাসি, আমার লাভটা হলো আমার ওয়ালটন গ্রুপের, এবং গ্রুপটা হলে আমার দেশে একটা ইকোনমিতে বড় প্রভাব করবে, আর যে জন্য আমি সামগ্রিকভাবে অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন করবে। এবং সেখানে ওয়ালটন যদি আপনার আমার ইমোশন নিয়ে বিজনেস করে, আমাদের দেশে মানে আপনি বিষয়টা হচ্ছে যে দেশীয় পণ্য পাচ্ছি না ভালো কেন, আপনি দেশীয় পণ্য ভালো কিনতে চাচ্ছেন, কিন্তু দেশীয় যারা বিজনেসের সাথে সম্পৃক্ত তারা বিষয়টা যে আপনার ইমোশনকে কাজে লাগিয়ে খারাপ জিনিসটা ভালো দাম নিয়ে ভাই দেশীয় কোনো বিষয় আমি এটা কথা বলবো। তাহলে আফ্রিকাতেও কি আপনারা ইমোশনালি দিতেছেন তো এই যে আফ্রিকার পণ্য কেনেন? না, না, দেশীয় পণ্য বলতে বিষয় কি আছে? যে যেমন মালয়েশিয়ায় কিন্তু নিজেদের মতো করে। তারা নাস্তা করে কিন্তু আরো বেশি নিয়ে যায়। তাহলে তারা যদি বলে আমরা দেশীয় জিনিস খাবো, তাহলে তো মালয়েশিয়া মানে একদম করে অন্যরকম হবে। মানে আমি বলতেছি যে দেশীয় আপনার পণ্য ওটাকে বলে যে আমাদের যে চাহিদাটা, এই চাহিদাটা দেশের কোনো মানে ম্যানুফ্যাকচার যদি আপনাকে সলভ করতে পারে, আপনাকে যদি জিনিসটা যোগান দিতে পারে, আপনি আগে এটা কাজ করেন। যেমন মনে করেন আপনার কিছু প্রোডাক্ট আছে, যেমন মনে করেন টিস্যু, এই টিস্যু কিন্তু এখন কিন্তু বাইরে থেকে। এখন কিন্তু আমরা দেশে কিনি। এখন মনে হয় না কোনো লোক বসুন্ধরা ছাড়া অন্য কোনো কিছু কিনে। হ্যাঁ স্যার এক্ষেত্রে কি আমরা যে আজকে ওই আস্থাটা আপনার দাঁড়াইছে। দেশীয় প্রোডাক্ট বলতে ওই জায়গাটা আপনি আগে দেখেন এখানে আস্থা আপনি পারেন কিনা। আমি আপনার আপনি কখনোই পাবেন না যে আপনি দেশীয় প্রোডাক্ট অবশ্যই অবশ্যই এখানে আমার তো আমি আমাদের একটা কথা বলবো, আমাদের চাহিদা হচ্ছে এক মিনিট, আমার এক মিনিট কথা বলবো, যে আমরা বাংলাদেশেই কথা বলি। আমি ভাষা তো পড়ছি। তো উৎপত্তি স্থান থেকে বাংলা ভাষাটা কি মানে শব্দতে ভাগ করা যায়? দেশি সবজিগুলো ডেলিগুলো এই সারা তেমন কিছু নেই। আমরা এখানে যারা কথা বললাম সবাই কিন্তু অনুভূতি করে। আমি যদি ভাষাটা ঠিক যাবো যে আমরা আজকে এখানে যখন কথা বলছি একটা বাংলা ভাষা বলতে পারি, তাহলে আমি কি বলবো যে টেবিল চেয়ার ভাত এগুলো বাংলা শব্দ না? আসলে অনেকদিন আমাদের এটা আয়ত্ত হয়েছে, আমাদের নিজস্ব সম্পদ হিসেবে পরিগণিত হয়। দেশি বিদেশিটা আসলে নিজের জন্য আমি যখন ভাষা বিশ্লেষণ করবো তখন নামাজ রোজা অন্য দেশের কথা, কিন্তু আমি যখন বাঙালি হিসেবে কথা বলবো